আসসালামু আলাইকুম। আজকের সাদা কারণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ডিসেম্বর মাস, এটা বিজয়ের মাস। বিজয়ের এই মাসে 2025 আমাদের উপহার দিয়েছে এমন এক দূর প্রসারী বিজয়, যা এর আগে কোনো জাতি অর্জন করতে পারে নাই। আসলে সেই দিক থেকে 2025 শুধু কোয়ান্টামের জন্যে বাঁক বদলকারী পরিবর্তনের বছর নয়, 2025 আমাদের দেশের জন্যে এক যুগান্তকারী বছর এবং সাম্রাজ্যবাদীদের চক্রান্ত থেকে নিজেকে মুক্ত করার বছর, এক ধরনের মনোজাগতিক শিকল ভাঙার বছর। স্বাভাবিকভাবে আপনাদের কৌতূহল হচ্ছে যে কীভাবে। আসলে সারা পৃথিবীর বাঁক বদলকারী জিনিস হচ্ছে পপুলেশন, জনসংখ্যা। জনসংখ্যায় যারা বড় হয় তারা কর্তৃত্ব করে, কারণ জনবলের অভাব অন্য কোনো কিছু দিয়ে পূরণ করা যায় না। যেন পরিবার যদি বড় হয়, যে পরিবারে 5 ভাই বোন, আরেক পরিবারে একজন, এই একজনের পরিবার কি 5 জনের পরিবারের সাথে ফেস করতে পারবে? পারে না। তো ডেমোগ্রাফি, জনশক্তি হচ্ছে এরকম একটা শক্তি, এবং জনবল, পপুলেশন, এটা ইতিহাসকে নিয়ন্ত্রণ করে। এবং যেহেতু ইতিহাস নিয়ন্ত্রণে পপুলেশন একটা খুব গুরুত্বপূর্ণ শক্তি, গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, সেই জন্যে 1960-এর দশক থেকে সাম্রাজ্যবাদীরা তারা দেখলো যে পাশ্চাত্যের জনসংখ্যা বাড়ছে না, এশিয়ার জনসংখ্যা বাড়ছে। তো এশিয়ার জনসংখ্যা কমাতে হবে। তারা টার্গেট করলো আমাদের দেশ, ভারত, পাকিস্তান, চীন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, অর্থাৎ যে দেশগুলোতে পপুলেশন বাড়ছে এই দেশগুলোর জনসংখ্যা কমাতে হবে। এবং তারা বলল যে এক সন্তান যথেষ্ট। তোমাদের যে অর্থনীতির এত যে খারাপ, এটার কারণ হচ্ছে অনেক অনেক ছেলে মেয়ে, অনেক মানুষ, তো এটাকে কমিয়ে এক সন্তান করো। এবং চীন তাদের ফাঁদে পা দিয়ে ফেলল। তারা কঠোরভাবে এক সন্তান নীতি অনুসরণ করল। সেখানে জনসংখ্যা নিয়ন্ত্রণ করার জন্য গর্ভপাত, বন্ধ্যাকরণ কর্মসূচি, দ্বিতীয় সন্তান হলে বার্থ সার্টিফিকেট তাকে দেয়া হবে না, মানে ওই সন্তান দেশের নাগরিক হতে পারবে না, এবং দ্বিতীয় সন্তান হলে বিশাল বিপুল অঙ্কের জরিমানা। এবং চীন এক সন্তান নীতিতে খুব নিষ্ঠুরভাবে এটা বাস্তবায়ন করলো, এবং তারা সাকসেসফুল হয়ে গেল। ফল হলো অত্যন্ত খারাপ। ছেলের সংখ্যা বেড়ে গেল অনেক, মেয়ে হলো কম। ছেলেরা বিয়ে করার জন্য আর মেয়ে পায় না। এবং চীন তারা যে মারাত্মক ভুল করেছে এটা বুঝতে পারলো এখন থেকে 10 বছর আগে। 2015 সালে তারা নীতি পরিবর্তন করে ফেলল যে না, 2 সন্তান নিতে হবে। এবং এবার কি হলো যে 2 সন্তান নিলে কর ছাড়, কোনো ট্যাক্স দিতে হবে না, আর্থিক প্রণোদনা দেওয়া হবে, এবং আবাসিক সুবিধা দেওয়া হবে, ঘর বাড়ি দেওয়া হবে। 2021 সালে এসে দেখলো যে না, 2 সন্তান হলেও হবে না, যে 3 সন্তান নিতে হবে। এবং যত রকম আর্থিক প্রণোদনা দরকার ঘোষণা দেওয়া হলো যে 3 সন্তান হলে এই দেওয়া হবে, এই দেওয়া হবে, এই দেওয়া হবে। এবং বড় বড় বিলবোর্ড লাগানো হলো। আগে যেরকম বিলবোর্ড ছিল ছোট পরিবার, সুখী পরিবার, এবার ওটা উল্টে গেল। ওখানে লেখা হলো যে বড় পরিবার, সুখী পরিবার। তারপরেও গত 3 বছর ধরে জন্মহার যে কমছে তো কমছে, এত প্রণোদনার পরেও আর কি। এবং 2024 সালে চীনে এসে বিয়ের পরিমাণ কমে গেল,
21% কমে গেল আর কি। আর বিয়ে করে না, কারণ বিয়ে করার জন্য মেয়ে তো পায় না। আর যারা বিয়ে করছে তারা কেউ সন্তান নিতে চাচ্ছে না এত প্রণোদনার পরেও। এবং জনসংখ্যার দিক থেকে দক্ষিণ কোরিয়া, তারা পড়েছে সবচেয়ে বেশি বিপদে। ওতে তাদের জন্মহার হচ্ছে 1 সন্তানেরও কম, 0.75। যদি এইভাবে চলতে থাকে তাহলে আগামী 50 বছরে দক্ষিণ কোরিয়ার জনসংখ্যা বাড়বে তো নাই, 1/3 কমে যাবে। এবং তারা 2030 সালের জন্য লক্ষ্য স্থির করেছে 0.75 থেকে অন্তত 1টা যাতে হয় পরিবার পিছিয়ে আর কি। এখন কি করবে? সরকার তো প্রণোদনা দিচ্ছে। কোরিয়ার সবচেয়ে বড় কনস্ট্রাকশন কোম্পানি ব্লু ইয়াং, তাদের কর্মীদের সন্তান জন্ম হলেই 10 কোটি ওন। 10 কোটি ওন মানে হচ্ছে আমাদের টাকায় 90 লক্ষ টাকা আর কি। এবং অন্যান্য কোম্পানিগুলো কেউ 70 লক্ষ টাকা, কেউ 60 লক্ষ টাকা, কেউ 50 লক্ষ টাকা, তারপরেও হচ্ছে না যা। কারণ ডেমোগ্রাফির পপুলেশনের নিয়ম হচ্ছে একবার যখন কমতে শুরু করে এটা কমতেই থাকে, এটা আর ঘুরে দাঁড়াতে পারে না তারা। কারণ মানুষের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যায়। এখন এত প্রণোদনার পরেও তারা ভাবছেন না আমার সন্তানের দরকার নেই, খামোখা সন্তান দিয়ে কী হবে। বাংলাদেশের কি অবস্থা ছিল? বাংলাদেশে 70-এর দশক থেকে সরকারি দেশি বিদেশি এনজিও কর্মীরা তো মাঠে একেবারে চষে ফেলল। প্রবল উদ্যোগ, জনসংখ্যা কমাতে হবে। 70-এর দশকে আমাদের জন্মহার ছিল 6। 1982 সালে এটা নেমে গেল 5.07, কারণ তখন জোর জবরদস্তি বন্ধাও করা হয়েছে অনেক। 94 সালে আরও কমে গেল 3.4। 2004 সালে এটা 3। এবং 2024 সালে সরকারের লক্ষ্য ছিল 2.1, যাতে জন্মহার কমে 2.1 হয়। হলো এটা 2.17। এখন গিট্টু লাগলো 2025-এ এসে। গত 17ই নভেম্বর 2025 পত্রিকার রিপোর্ট, বাংলাদেশ কি উল্টো পথে হাঁটছে? স্বাধীনতার সময় বাংলাদেশের নারীরা গড়ে 6টি বা তার বেশি সন্তান জন্ম দিত। 2024 সালেতে তা নেমে আসে 2.17। অর্থনীতি ও স্বাস্থ্য খাতের বড় অর্জনের একটি জন্মহার কমানো। এখন আবার তা বাড়তে শুরু করেছে। দেশে প্রজনন হার এখন 2.4। স্বাধীনতার পর 54 বছরে এই উল্টো যাত্রা এর আগে কখনো দেখা যায়নি আর। এটা আমার কথা না, এটা বিবিএস এবং ইউনিসেফের জরিপ আর কি। যেখানে অন্যান্য দেশগুলো এবং ইউরোপ আমেরিকা জন্মহার বাড়াতে পারে না এত প্রণোদনা দিয়েও আর কি, কিন্তু বাংলাদেশে জন্মহার বাড়ছে। কেন? কেন আমরা ঘুরে দাঁড়াতে পেরেছি? এবং ইতিহাসের এই যে বাঁক বদল, এই যে যুগ সন্ধিক্ষণ, কারণ একটা বড় জাতি, মহান জাতি হওয়ার জন্য দরকার হচ্ছে পপুলেশন বুম। অনেক মানুষ না হলে বড় পরিবার শুধু সুখী পরিবার না, বড় পরিবার হচ্ছে শক্তিমান পরিবার। তো আসলে আমাদের শক্তি নাশ করার জন্যে পরিবারকে ছোট করার এই আন্তর্জাতিক ফাঁদ ছিল এটা। সেই ফাঁদ থেকে আমরা বেরোতে পেরেছি এবং আমরা ঘুরে দাঁড়াতে পেরেছি। পৃথিবীর কোনো জাতি যা পারে নাই আমরা সেটা করতে পেরেছি। তো কেন? এর পেছনে মূল শক্তিটা কি? এর পেছনে মূল ধারণা হচ্ছে কোয়ান্টামের। কোয়ান্টাম কি বলেছে সবসময়? 4-এর কম নয়, তার বেশি যত হয় আর কি। এখন আমরা নতুন পয়েন্ট দিচ্ছি, 4-এর কম নয়, 7 হলে ভালো হয়। আসলে এই যে ঘুরে দাঁড়ানো, ঘুরে দাঁড়াতে পারা কেন সম্ভব হয়েছে? এটা হচ্ছে ভাবনার শক্তি। যা আমরা 30 বছর ধরে এই ভাবনা ভেবেছি, বড় পরিবার, সুখী পরিবার, 4-এর কম নয়, এর বেশি যত হয়। এবং এই যে ভাবনা, এই ভাবনাটা আমরা কোন স্তরে ভেবেছি? ধ্যানের স্তরে ভেবেছি। এবং ধ্যানের স্তরটা হচ্ছে ভাবনার সবচেয়ে শক্তিশালী স্তর। ভাবনা ডিকো লেভেলে যখন যায়
তখন এটা সমস্ত অন্তর থেকে অন্তরে ছড়িয়ে যায় আর কি। এটা ইকো হতে থাকে, অন্তর থেকে অন্তর এটা ধ্বনিত হতে থাকে। আমাদের যে বাণী, এই বাণী মানুষের অন্তরে পৌঁছে গেছে, মানুষ এটা গ্রহণ করেছে। কারণ একটা গ্রেট নেশন হওয়ার জন্যে জনসংখ্যা বেশি হওয়া দরকার, বড় হওয়া দরকার এবং অনেক হওয়া দরকার। এই যে আমাদের 4-এর কম নয়, এই ফর্মুলা, কোয়ান্টামের এই ফর্মুলা কারা ফলো করছে? যারা বলছে যে তোমাদের দেশে জনসংখ্যা কমাও, তারা ফলো করছে, তাদের ভিআইপিরা ফলো করছে। আপনি দেখেন বাংলাদেশে যারা সবচেয়ে বেশি চাপ দিয়েছে জনসংখ্যা কমানোর, সে আমেরিকার দিকে তাকান, তাদের প্রেসিডেন্টদের পরিবারের দিকে তাকান। 1977 থেকে 1981 সাল প্রেসিডেন্ট ছিলেন জিমি কার্টার, 4 সন্তানের পিতা। জিমি কার্টার আগে প্রেসিডেন্ট ছিলেন জেরাল্ড ফোর্ড, 4 সন্তানের পিতা। জিমি কার্টারকে পরাজিত করে রোনাল্ড রিগান প্রেসিডেন্ট হন, তার 5 সন্তান। এই জন্য তিনি জিমি কার্টারকে পরাজিত করেন। রিগানের উত্তরসূরি সিনিয়র জর্জ বুশ, তিনি রিগানকে কেন পরাজিত করতে পেরেছেন? কারণ তিনি 6 সন্তানের পিতা ছিলেন। এখন আমেরিকার রাষ্ট্রপ্রধানকে ডোনাল্ড ট্রাম্প, তার সন্তান কয়টা? 3 ছেলে 2 মেয়ে, 5টা। দেখেন, এরা কিন্তু বুদ্ধিমান, এরা কিন্তু 1 সন্তান নেয় না। তার আগে প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন, তার সন্তান হচ্ছে 4টা, 2 ছেলে 2 মেয়ে। ইউরোপের সবচেয়ে ক্ষমতাধর নারী, যিনি জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন এবং 6 বছর ধরে তিনি ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট। তিনি নিজে ডাক্তার, তার স্বামীও ডাক্তার, তাদের সন্তান হচ্ছে লাকি 7 জন। ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন টনি ব্লেয়ার, তার 4 সন্তান। ব্রিটেনের রানী এলিজাবেথ, তার 4 সন্তান। এটা তো গেল পাশ্চাত্যের রাষ্ট্রনায়কদের অবস্থা আর কি। ধনকুবেরদের কি অবস্থা? স্টিভ জবসের 4 সন্তান। স্টিভ জবসের প্রতিদ্বন্দ্বী বিল গেটস দাবি করেন যে অতিরিক্ত জনসংখ্যার কারণে পৃথিবীতে পরিবেশগত অনেক সমস্যা তৈরি হয়েছে। তার কয় সন্তান? 3 সন্তান। নিজেরটা ঠিক, অন্যেরটা কমাও, নিজেরটা ঠিক। বিশ্বের এখন শীর্ষ ধনীদের একজন জেফ বেজোস, তার 4 সন্তান এবং 4 বছর ধরে 1 নম্বর ধনী ইলন মাস্ক, তার কয় সন্তান জানেন? 14 সন্তান। আমরা তো মনে করি যে বিনোদন জগতে বোধহয় এরা সন্তান নেয় না। আপনি দেখেন 5টা হলিউডের সবচেয়ে নামী পরিচালক স্পিলবার্গের 6 সন্তান। তারপরে অস্কারের জন্য 21 বার মনোনয়ন প্রাপ্ত অভিনেত্রী ছিলেন মেরিল স্ট্রিপ, তিনি 4 সন্তানের জননী। আমেরিকার পপ সম্রাজ্ঞী বলা হয় ম্যাডোনাকে, তার 6 সন্তান। ক্রীড়াক্ষেত্রে তারকাদের কি অবস্থা? মাইকেল ফেল্প, যে সবচেয়ে বড় সাঁতারু, তার হচ্ছে 4 সন্তান। আমেরিকার শ্রেষ্ঠ বাস্কেটবল খেলোয়াড় মাইকেল জর্ডান, 6 সন্তান। মোহাম্মদ আলী বক্সার, কয় সন্তান জানেন? 9 সন্তান। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর কয় সন্তান জানেন? 5 সন্তান। তো যারা আমাদের দেশে জনসংখ্যা কমাতে বলে, সেই দেশের ভিআইপিদের কি অবস্থা? তো আসলে এই বাণীটা সবার কাছে আমরা পৌঁছে দিতে চাই যে জনশক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি এবং একটা মহান জাতি হওয়ার জন্যে জনশক্তির কি দরকার? বিস্ফোরণ দরকার। কারণ একটা গ্রেট নেশন, মহান জাতি হতে হলে, ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ করতে হলে কী দরকার? আমাদের প্রচুর মানুষ দরকার, যারা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, মানুষজনের সেবা করবে। দক্ষ মানুষ, যোগ্য মানুষ, কারণ আমাদের চেয়ে ব্রেইনি মানুষ এবং আমাদের ব্রেনের চেয়ে ভালো ব্রেইন আর কারো নাই আর কি। তো বিজয়ের মাসে এই বিজয়ের বাণী সব মানুষের মধ্যে আমরা ছড়িয়ে দিতে চাই। সবাই ভালো থাকুন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।